আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে ইংরেজি গ্রামারের কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। বিসিএস, প্রাইমারি, নিবন্ধন সহ সকল জবের জন্য কন্ডিশনাল সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যাদের কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে কোনোই ধারণা নেই। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বারবার দেখবেন, ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। কন্ডিশনাল সেন্টেন্স মূলত কি? কন্ডিশনাল মানে শর্তযুক্ত এবং সেন্টেন্স মানে বাক্য, আমরা এটা সকলেই জানি। কন্ডিশনাল সেন্টেন্স মানে এখানে দুইটা ক্লজ দিয়ে একটা বাক্য হবে, একটা পূর্ণাঙ্গ বাক্য হবে। কন্ডিশনাল সেন্টেন্স এখানে ইফ যুক্ত থাকতে পারে। ইফ যুক্ত যে ক্লজটুকু হবে সেখানে সাধারণত একটা শর্ত জুড়ে দেওয়া থাকবে। পরবর্তী যে ক্লজটা দিয়ে আমরা বাক্যটা পূর্ণ করব সেটা সাধারণত ওই শর্তের একটা রেজাল্ট দেওয়া হবে। তাই আমরা সহজেই কন্ডিশনাল সেন্টেন্সের সংজ্ঞাটা জেনে নিই যে যে সেন্টেন্স দ্বারা শর্ত প্রকাশ করা হয় তাকে মূলত কন্ডিশনাল সেন্টেন্স বলে। কন্ডিশনাল সেন্টেন্স আমরা সাধারণত জানি ইফ দিয়ে হয়ে থাকে, কিন্তু কখনো কখনো আনলেস যুক্ত হতে পারে। আবার কখনো কখনো ইফ এবং আনলেস বাদে হ্যাড অথবা ওয়্যার দিয়েও হতে পারে, সেটা আমরা আস্তে আস্তে জানব। এখন আমরা তো বুঝতে পারলাম যে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তযুক্ত বাক্য। এখন সাধারণভাবে আমরা অনেক সময় সেন্টেন্সের মিনিং বুঝতে পারি না। সেক্ষেত্রে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে এটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে? সাধারণত সহজ উপায় চেনার হচ্ছে ইফ থাকবে, ইফ যুক্ত সেন্টেন্স সাধারণত ইফ থাকবে, এখানে কমা থাকবে, পরে আরেকটা ক্লজ শুরু হবে। যেহেতু আমি বলেছি কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে ইফ যুক্ত ক্লজ আর একটা হচ্ছে পরের ক্লজ। কখনো কখনো ইফ মাঝখানে থাকবে, ইফের আগে একটা ক্লজ থাকবে, ইফের পরে একটা ক্লজ থাকবে। আবার কখনো হ্যাড অথবা ওয়্যার দিয়ে একটা ক্লজ থাকবে, কমা থাকবে, পরে আরেকটা ক্লজ হবে। সেটা আমরা আস্তে আস্তে দেখতে থাকব। কন্ডিশনাল সেন্টেন্স মূলত চার ধরনের। প্রথমত কন্ডিশনাল সেন্টেন্স দুই ধরনের, রিয়েল কন্ডিশনাল, আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল আবার দুই ধরনের, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। আর আনরিয়েল কন্ডিশনাল দুই ধরনের, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তাই বলা হয় যে কন্ডিশনাল সেন্টেন্স সর্বমোট চার ধরনের, রিয়েল, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশনাল। এখন আমরা প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। খুবই খেয়াল করে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আশা করছি ভিডিও শেষে আপনাদের কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে একটা বিস্তারিত ধারণা হবে ইনশাআল্লাহ। জিরো কন্ডিশনালটা কি? এটা সাধারণত সায়েন্টিফিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ট্রুথ মানে বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য এবং ঐতিহাসিক সত্য, এই ধরনের ঘটনা দিয়ে যে সমস্ত সেন্টেন্স শর্তযুক্ত হয় সেটাকে জিরো কন্ডিশনাল বলা হয়। এটা আমরা এই যে টার্মগুলো আমি এতক্ষণ দেখলাম, এটা কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের যখন টেন্সের সংজ্ঞা পড়ি তখন আমরা এটা দেখতে পাই, মানে ওইটার সাথে এটার অনেকটাই মিল আছে। এখন এই যে বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য, এই যে শর্তযুক্ত সেন্টেন্স হবে সেটার স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচার হবে প্রথমে ইফ থাকবে, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, কমা থাকবে, তারপরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। মানে ইফ যুক্ত যদি জিরো কন্ডিশন মানে বৈজ্ঞানিক সত্য কোনো সেন্টেন্স থাকে এখানে, তারপরের সেন্টেন্সটুকু আমরা ফ্ল্যাপ করব প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে অথবা ফিউচার ইনডিফিনিট দিয়ে। আমরা যারা জব প্রার্থী আছি আমরা তো জানি যে আমাদের কিন্তু এই যে এই অংশটা পরীক্ষায় দেয়া থাকবে আর এই অংশটা ফ্ল্যাপ করতে হবে, কিন্তু আমাদের কিন্তু এটা সম্পূর্ণ লেখা লাগবে না। এই পুরো অপশনসটুকু কিন্তু আমাদের প্রশ্নের উত্তরপত্রে দেয়া থাকবে। তাই আমরা একটু খেয়াল রাখবো যে ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় আর এটা যদি বৈজ্ঞানিক সত্য মানে জিরো কন্ডিশনালের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, সেক্ষেত্রে আমরা এইখানে যখন পূরণ করব তখন আমাদের এইটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। যেমন এক্সাম্পলে আমি দিলাম যে ইফ ইট ইজ সামার, মানে এই যে ইফ
প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। ইট ইজ সামার, কমা দিয়েছি, তারপরে আমি এখানে প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিটের একটা উদাহরণ দিয়েছি যে ইট ফিলস হট, মানে যদি এখন সামার হয় তাহলে গরম অনুভব হবে। তাহলে আমি এই যে ফিলসটা দিয়েছি এখানে, এটা কিন্তু আমি এই যে ইট থার্ড পারসন সিঙ্গুলার, এর কারণে আমি ভার্বের শেষে এস বাই এস যোগ করেছি। তাহলে আমি এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটটা নিয়েছি। অথবা ফিউচার ইনডিফিনিট নিতে পারবো আমি, যে ইফ ইট ইজ সামার ইট উইল ফিল হট। এখানে দেখছেন আমি উইল ফিল নিয়েছি, তাহলে আমি এখানে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট নিয়েছি। তবে পরীক্ষার হলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট দুটোই থাকে তাহলে আপনারা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে টিক দিবেন। আর যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট না থাকে সেক্ষেত্রে আপনারা ফিউচার ইনডিফিনিট টিক দিবেন। আশা করছি জিরো কন্ডিশন সম্পর্কে আপনাদের ধারণা তৈরি হয়েছে। এবার আমরা ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। ফার্স্ট কন্ডিশনালটা কি আসলে? ফার্স্ট কন্ডিশনাল মানে তো শর্তযুক্ত তো বাক্য, এটা তো আমরা বুঝতে পারছি। তো ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ থাকবে, ইফের পরে যে ক্লজটুকু সেটুক থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট, কমা থাকবে, আমরা যেটুকু পূরণ করব সেটা থাকবে, সেটা আমাদের দিতে হবে ফিউচার ইনডিফিনিট। মানে সহজ কথায় ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে আমাদের পূরণ করতে হবে ফিউচার ইনডিফিনিট দিয়ে। যেমন ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, আই উইল রিমেইন গ্রেটফুল, আমি কৃতজ্ঞ হব। দেখেন এই যে ইফ দিয়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট দিয়েছি, এই পরবর্তী আমি ফলাফলটুকু ফিউচার ইনডিফিনিট দিয়ে পূরণ করেছি, যেমন আই উইল রিমেইন গ্রেটফুল। এখন আমি যেহেতু বিগিনারদের জন্য কাজ করছি, সেহেতু আমি মনে করছি যে আমার লার্নারদের অনেকেই প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট সম্পর্কে খুব বেশি একটা ধারণা নেই। সেজন্য আমি প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট সম্পর্কে এখানে মোটামুটি পরিচয় দিয়েছি। প্রেজেন্ট ইনডিফিনিট কি আসলে? সেখানে সাবজেক্ট থাকবে, ভার্বের বেস ফর্ম বসবে এবং অবজেক্ট বসবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি, আই ডু দ্য ওয়ার্ক। এই যে ডু, এটা হচ্ছে ভার্বের ভি অন। এটা কি ভার্বের ভি অন ভি টুকু, এটা আমি একটু পরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের উদাহরণ না, কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স যদি আপনি সঠিকভাবে বুঝতে চান তাহলে আপনাকে এই প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে খুব ভালো একটা ধারণা তৈরি করতে হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট আমি যে সাবজেক্টের পরে ভার্বের ভি অন দিয়েছি, কিন্তু এই সাবজেক্টে যদি এখানে যেহেতু আই ফার্স্ট পারসন হয়েছে এজন্য আমি এখানে ভি অন দিয়েছি, কিন্তু আই না হয়ে যদি এখানে থার্ড পারসন হতো, তো তাই বলছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। থার্ড পারসন সিঙ্গুলারটা আসলে কি সেটাও অনেক সময় মনে থাকে না। থার্ড পারসন সিঙ্গুলার হলো হি, শি, ইট এবং কোনো কিছুর নাম। যে কোনো কিছুর নাম যদি সাবজেক্টে হয় তাহলে প্রেজেন্টের ইনডিফিনিটের সময় সেটা থার্ড পারসন সিঙ্গুলার। এখন যেমন আমি বললাম হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। এখন আমি এখানে হির পরে ডু দিলাম না কেন? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য আমি এখানে ডাজ দিয়েছি। কারণ আমি একটু আগেই পড়ে আসছি যে প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, সেই জন্য আমি দিয়েছি হি ডাজ দ্য ওয়ার্ক। তাহলে এটা আশা করি আপনারা খেয়াল করছেন। এরপর ফিউচার ইনডিফিনিটটা কি? আমি যেহেতু বলছি যে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফিউচার ইনডিফিনিট দিতে হবে, তাহলে আপনাকে যদি এই ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ ফুলফিল করতে হয় আপনাকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট খুব সুন্দরভাবে বুঝতে হবে। সেই জন্য আমি ফিউচার ইনডিফিনিটটিও একটু আলোচনা করছি। ফিউচার ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট থাকবে, অবজেক্টও থাকবে। সাবজেক্টের পরে আমি শ্যাল উইলের যে কোনো দুটোর একটা নেব, ভার্বের অবশ্যই আমি বেস ফর্ম নেব, ভি অন নেব। এখন এখানেও দেখছেন সাবজেক্ট ছিল, অবজেক্ট ছিল, এখানে ভার্বের ভি অন নিয়েছিলাম। মূলত কিন্তু সাবজেক্ট অবজেক্ট সব জায়গায় থাকবে, মূলত ভার্বটা নিয়ে হলো কাজ করা হবে। যেমন আমি লিখছি আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। এখানে আমি আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। তার মানে আমি এইখানে যে স্ট্রাকচারটা ফলো করে এই সেন্টেন্সটি তৈরি করেছি, আপনারা কিন্তু সেম স্ট্রাকচার ফলো করে এই যে দ্বিতীয় ক্লজটা আপনারা পূর্ণ করবেন।
তাই আপনাদের যদি ফিউচার ইনডিফিনিট সম্পর্কে ধারণা না হয়, আপনারা কিন্তু যতই পড়েন যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, আপনারা কিন্তু পারবেন না। এই জন্য এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। আরও এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন হচ্ছে এই ফার্স্ট কন্ডিশনাল নিয়ে, যেহেতু বলছি যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। যেমন আমি বলতে পারি যে ইফ ইউ কাম হিয়ার, এটা আমি ইফের সাথে দিলাম। সেকেন্ড কন্ডিশনাল আমি দিব যে আই উইল গো দেয়ার। এরকম আমি এক্সাম্পল দিতে পারি। যেমন আমি দিতে পারি যে ইফ ইউ কাম হিয়ার I will go there। এই যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আমি এটা ফিউচার ইনডিফিনিট পূর্ণ করলাম। এরপরে আমরা সেকেন্ড কন্ডিশনাল সম্পর্কে আলোচনা করব। সেকেন্ড কন্ডিশনালও শর্তযুক্ত বাক্য। খেয়াল করবেন, সেকেন্ড কন্ডিশনে ইফ থাকবে, ইফের পরে অংশটুকু থাকবে পাস্ট ইনডিফিনিট। আই রিপিট, ইফের পরে যে ক্লজটুকু থাকবে সেটা থাকবে ফার্স্ট ইনডিফিনিট, তারপরে কমা থাকবে, তারপরে আমরা হচ্ছে পূরণ করব সাবজেক্ট দিয়ে। সাবজেক্টের পরে আপনাকে কিন্তু এটা অবশ্যই মুখস্থ করতে হবে, এটার কিন্তু কোনো শর্টকাট ওয়ে নেই। কন্ডিশনাল সেন্টেন্স অনেকটা মুখস্থ নির্ভর। আপনাকে অবশ্যই এই কোনটা হলে কোনটা হবে এটা কিন্তু আপনাকে অবশ্যই একেবারে মুখস্থ করে ফেলতে হবে, মানে জাস্ট মুখস্থ ছাড়া আপনি এটা কখনোই অ্যান্সার করতে পারবেন না। তো ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে সাবজেক্টের পরে উড, কুড, মাইট, শুড, এরপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। কারণ আমরা জানি উড, কুড, মাইট এবং শুড এরা হচ্ছে মডেল অক্সিলারিজ, এবং মডেল অক্সিলারিজের পরে কিন্তু সবসময় ভার্বের ভিওন বসে, মানে বেস ফর্ম বসে। এটা কিন্তু অবশ্যই আপনাদের মুখস্থ রাখতে হবে যে ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে সাবজেক্টের পরে এই চারটার মধ্য থেকে যে কোনো একটা আপনারা নেবেন এবং ভার্বের বেস ফর্ম বসায় দিবেন। যেমন আমি লিখছি ইফ শি কল্ড মি, যদি সে আমাকে ডাকতো, আই উড রেসপন্ড অন টাইম, আমি যথাসময়ে সাড়া দিতাম। দেখেন এই যে এখানে এই যে কল্ড বসেছে, এই কল্ড হচ্ছে V2। এখন এই V2টা কি আসলে, এটা বুঝতে গেলে আমাকে ফার্স্ট ইনডিফিনিটটা বুঝতে হবে। ফার্স্ট ইনডিফিনিট বুঝতে হলে ফার্স্ট ইনডিফিনিটটা কি, সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে। সবসময় আমি বলছি ভার্ব নিয়ে মূলত হচ্ছে খেলাটা হবে। এখানে ভার্বের V2 হবে, তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট হবে। যেমন আমি এক্সাম্পল দিয়েছি সাবজেক্ট আই, ভার্ব আমি এখানে ডিড দিয়েছি, আমি কিন্তু এখানে ডু দিইনি। আমি আগের বার কিন্তু লিখছিলাম আই ডু দ্য ওয়ার্ক, কিন্তু এবার কিন্তু আমি লিখছি আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এখন দেখেন আমি এখানে ডিডটা আসলে পেলাম কোথায়, কারণ এই ডিডটা এটা হচ্ছে যে ভার্বের 3টা ফর্ম। আমি এখানে কিছু আমার আজকের আলোচনার প্রয়োজনে কিছু ভার্বের আমার প্রয়োজন হবে, এই জন্য আমি এখানে সেই ভার্বগুলো দিয়ে আপনাদের একটু ভার্বের 3টা ফর্ম আমি এখানে লিখেছি। যে ভার্বের এই যে V1 আমি একটু আগে বলছিলাম, V2 বলছি, এখন সামনে আমি V3 বলবো, আসলে সেগুলো কি? V1 হচ্ছে যে আমরা সবাই জানি বি মানে হওয়া একটা ভার্ব আছে, এটা যখন প্রেজেন্ট ফর্মে বসে তখন এম, ইজ, আর হতে পারে, মানে আয়ের সাথে এম হয়, হির সাথে ইজ হয় এবং ইউর সাথে আর হয়, আপনি আপনার প্রয়োজন মতো বসাবেন। V2 এই বি ভার্বের V2 মানে পাস্ট ফর্মে বসবে অজ অথবা ওয়ার। এটা কিন্তু আপনি মুখস্থ ছাড়া কোনোভাবে এর কিন্তু শর্টকাট ওয়ে নাই, এটা আপনাকে জানতেই হবে। এবং বি ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে বিন, এটা কিন্তু মুখস্থ করে রাখতে হবে। এরপরে আমরা জানি যে হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে বা থাকা, সিঙ্গুলার হলে হ্যাজ বসে এবং প্লুরাল হলে হ্যাভ বসে। এই হ্যাভ, হ্যাজ এরা কিন্তু প্রেজেন্ট ফর্মে। আমি এটা আলোচনা করছি কারণ সামনে আমার এটার প্রয়োজন হবে। এই হ্যাভ এবং হ্যাজের V2 বা ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড এবং V3ও বা পাস্ট পার্টিসিপেল ফর্মও হ্যাড। যেমন আমি এখানে ডিড লিখছি, মানে ডু প্রেজেন্ট ফর্ম, ডিড ফার্স্ট ফর্ম এবং ডান হচ্ছে
পাস্ট পার্টিসিপেল ফর্ম, যেমন গো, ওয়েন, গান, এটা আমরা সবাই জানি। এখানে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আই উড রেসপন্ড অন টাইম। অনেকে ভাবতে পারেন রেসপন্ডটা আসলে কি, এটা V2 নাকি V1? এটা V1, সেজন্য আমি এখানে এই রেসপন্ডটার 3টা ফর্ম দিয়েছি, রেসপন্ড, রেসপন্ডেড, রেসপন্ডেড। মানে আমি দেখছেন এখানে V1টাই বসিয়েছি, যে আই উড রেসপন্ড অন টাইম, যে আমি যথাসময়ে করতাম, সাড়া দিতাম। তো এটা আমি আলোচনার মানে আমার প্রয়োজনের জন্য আলোচনা করলাম, আপনারা এটা সুন্দরভাবে দেখে নেবেন। আর কথা বলা হোক আর সেন্টেন্স তৈরি করা হোক, আমাদের কিন্তু এই ভার্বের এই ফর্ম কিন্তু মুখস্থ রাখতে হয়, মানে এই ফর্ম কিন্তু আমাদের সব ক্ষেত্রে কাজে লাগে। এখন আমি এই যে এতক্ষণ এই যে পাস্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করলাম, কারণ সেকেন্ড কন্ডিশনালের শর্তটা হচ্ছে ইফের সাথে ফার্স্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে আমাকে সাবজেক্টের পরে উড, কুড, মাইট, হ্যাভ প্লাস V1 বসাতে হবে। এখন এই জন্য আমি যদি ফার্স্ট ইনডিফিনিট না বুঝি তাহলে তো কোন কন্ডিশনাল সেন্টেন্স এটা আমি সেটাই বের করতে পারবো না, তাহলে আমি এখানে বসাবো কিভাবে? এই জন্য আমি ফার্স্ট ইনডিফিনিট সম্পর্কে একটা ধারণা এখানে দিলাম। আশা করছি মানে যতই আপনি কন্ডিশনাল মুখস্থ করেন না কেন, আপনার যদি এই যে শর্তের প্রত্যেকটা টপিক সম্পর্কে আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই জন্য আমি একটু মোটামুটি কন্ডিশনাল সেন্টেন্সের জন্য যা যা প্রয়োজন আমি তাই এখানে উল্লেখ করেছি। যেমন আমি ওখানে বলছিলাম যে সেকেন্ড কন্ডিশনালে ইফের সাথে পাস্ট ইনডিফিনিট থাকলে সাবজেক্টের পরে উড, কুড, মাইট, হ্যাভ প্লাস V1 হবে। এমন আমি কিছু এক্সাম্পল দিলাম এখানে, যেমন এগুলো আমি কিন্তু সব বিগত সালে আসা প্রশ্ন থেকে নিয়েছি, মানে নিবন্ধন থেকেই নিয়েছি। এগুলো 17, 18, 16 এরকম বিভিন্ন নিবন্ধনে এসেছে, আমি সেখান থেকে নিয়েছি এই এক্সাম্পলগুলো, যাতে আপনারা যখন প্রশ্ন ব্যাংক সলভ করবেন এগুলো যাতে আপনাদের সাথে মিলে যায়, আপনারা যেন কমন পেয়ে যান। ইফ হি ওয়ার আই, হি উড রিয়েলাইজ দ্য রিয়েল সিচুয়েশান। এখানে দেখেন, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা অবশ্যই আপনারা ভালো করে দেখবেন। যেমন ইফ হি ওয়ার আই, যদি সে আমি হতাম, হি উড রিয়েলাইজ দ্য রিয়েল সিচুয়েশান, তাহলে সে কি করত? প্রকৃত অবস্থাটা বুঝতে পারত। দেখেন ইফ দিয়েছি, ইফের পরে হি দিয়েছি আমাদের অনুযায়ী। এখানে ওয়ার, এই যে ওয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা, ওয়ার, এই ওয়ারটা কি দিয়েছি আমি? এটা কিন্তু V2 দিয়েছি। তাহলে ইফের পরে সাবজেক্ট এবং এই সাবজেক্টের মধ্যে এই যে ভার্বটা ওয়ার, এই ওয়ারটা এসেছে কিসের থেকে? ওই ওয়ারটা কিন্তু এই বি ভার্বের ফার্স্ট ফর্ম থেকে এসেছে। এটা কিন্তু অক্সিলারি ভার্ব না, এটা কিন্তু মেইন ভার্ব ওয়ার হিসেবে এসেছে। ওয়ার, তার মানে এখানে ইফের পরে এই ওয়ার মানে এটা পাস্ট ইনডিফিনিট হয়েছে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? সাবজেক্টের পরে উড, কুড, মাইট, শুড এবং ভার্বের সাথে V1 নিতে হবে, ভার্ব V1 নিতে হবে। সেই জন্য আমি এখানে কি করেছি? হি উড, এই যে উড নিয়েছি, আর রিয়েলাইজ দেখেন এই যে ভার্বের V1টা নিয়েছি। তাহলে আমি যদি এখানে যদি এইটা আইডেন্টিফাই করতে পারি তাহলে ইনশাল্লাহ আমি সঠিকভাবে আমার এই পরের ক্লজটা আমি পূর্ণ করতে পারবো। এখানে আমি আর একটা, এটা মেবি 16 অথবা 14 যে কোনো একটা কলেজ পর্যায়ে নিবন্ধনে হবে, আমার সঠিক মনে নেই, একটা এক্সাম্পল এসেছিল, আমি সেটা এখানে নিয়েছি যে ইফ আই হ্যাড আ কার আই উড ভিজিট ঢাকা। ইফ, যদি আই হ্যাড আ কার মানে আমার একটা গাড়ি থাকতো, আই উড ভিজিট ঢাকা, আমি ঢাকা ভ্রমণ করতাম। তো দেখেন এখানে এই যে হ্যাড, অনেক সময় হ্যাড দেখেই সবাই মনে করি যে হ্যাড তো সাধারণত পাস্ট পারফেক্টে বসে, কিন্তু না, এখানে হ্যাডটা কিন্তু মেইন ভার্ব। একটু হ্যাড নিয়ে কিন্তু খুব সুন্দর করে একটু খেয়াল করবেন, এই হ্যাড নিয়ে কিন্তু অনেক ধরনের পেঁচাল আসে। হ্যাঁ, এই হ্যাডটা একটু ভালোভাবে খেয়াল করবেন। দেখেন সামনে সে আলোচনা আসবে, এই যে হ্যাড এখানে মেইন ভার্ব হিসেবে বসেছে, এটা কিন্তু V2 হয়েছে, এটা V2 হয়েছে। কারণ আমি একটু আগে আপনাদের একটা চার্ট দেখাইছিলাম, এই দেখেন এই যে হ্যাভ এবং হ্যাজ মানে থাকা, খাওয়া, এই হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপেল ফর্মও হ্যাড।
এখন বলতে পারেন যে কোনখানে কোনটা বসাবো, কোন সময় কোনটা হবে বুঝবো কিভাবে, সেটা আমি আস্তে আস্তে বুঝাই দেবো যখন এই বিষয়ে আলোচনা আসবে ইনশাল্লাহ। এখানে কিন্তু আমি হ্যাভ হ্যাজের ভার্ব V2 নিয়েছি হ্যাড, এই জন্য এখানে হ্যাড হয়েছে। দেখেন, ইফ আই হ্যাড আ কার, যদি আমার একটা গাড়ি থাকতো, তাহলে আমি এই যে এখানে V2 আইডেন্টিফাই করতে পেরেছি। এখন আমি কি করব, আমার কিন্তু এখানে যেহেতু V2 আমি পেয়ে গেছি, সেহেতু আমি এখানে উড, কুড, মাইট, শুড যে কোনো একটা নিয়ে ভার্বের V1 দিয়ে আমি একটা বাক্য পূরণ করব। আমি এখানে এইটাই দিয়েছি কারণ এক্সামে ওই বিগত প্রশ্নে এইটাই সরাসরি দেয়া ছিল। আই উড ভিজিট ঢাকা, এখানে V2 পেয়েছি, এই জন্য উড নিয়েছি। আপনি উড, কুড, শুড, মাইট যে কোনো একটা নিতে পারেন। তারপরে দেখেন ভিজিট, আমি ভার্বের V1টা বসিয়েছি কারণ এটা হচ্ছে মডেল অক্সিলারিজ, আর এরপরে হচ্ছে V1 বসবে, আর আমাদের সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারে সেটাই ডিমান্ড ছিল। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। এই ধরনের দুই একটা এক্সাম্পল দিয়ে আমাদের কিন্তু এক্সাম হলে একটু ধরা খাওয়ানোর চেষ্টা করে, এই জন্য আমি সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন ইফ আই হ্যাড আ টাইপরাইটার, যদি আমার একটা টাইপরাইটার থাকতো, আই উড হেল্প মাইসেলফ, আমি নিজেই লিখতাম, টাইপ করতাম। দেখেন এইখানে এই হ্যাডটা কিন্তু ওই যে আমি আগে বলছি হ্যাভ এবং হ্যাজের V2, এই জন্য এখানে এটা V2 হয়েছে। সেই জন্য আমি উড, কুড যে কোনো একটা নিয়ে দেখেন টাইপ করা আমি ভার্বের বেস ফর্মটা নিয়েছি। এখন আমি আপনাদেরকে প্রথমে মনে আছে নিশ্চয়ই, আমি আপনাদেরকে বলছিলাম যে কন্ডিশনাল শুধু ইফ দিয়ে হয় না, অনেক সময় হ্যাড অথবা ওয়্যার দিয়েও হয়। এখন কোথায় হ্যাড এবং ওয়্যার দিয়ে হয় আমি সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন অনেক সময় এই যে দেখেন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে ইফ আই হ্যাড আ টাইপরাইটার আই উড টাইপ মাইসেলফ। এখন অনেক সময় দেখবেন এই যে ইফটা থাকবে না, ইফটা উজ্জ থাকবে, উজ্জ থেকে এই হ্যাডটা আয়ের আগে চলে আসবে, মানে সাবজেক্টের আগে চলে আসবে। এরকমভাবে হ্যাড আই আ টাইপরাইটার আই উড টাইপ মাইসেলফ। দেখেন ইফ আই হ্যাড অর্থ যা হবে, হ্যাড আই অর্থ তাই হবে। এখানে ওই হ্যাড দিয়েও যেটা বোঝাচ্ছে, এখানে ইফ দিয়েও এটার মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না, একই রকম অর্থ এখানে প্রকাশ পাবে। তাহলে আমরা শুধু যদি জানি যে ইফ দিয়ে কন্ডিশনাল হয়, তখন কিন্তু আমরা এখানে ধরা খেয়ে যাব। এই জন্য যদি ইফ না থাকে কোনো সমস্যা নেই, হ্যাড দিয়েও আমাদের কন্ডিশনাল হয়। এরপরে বাকিটুকু কিন্তু আমরা সেম প্রসেসে অ্যান্সার করব। আর ওয়্যারেরটা যদি হতো, তাহলে মনে করেন এইখানে ইফ থাকতো না, ইফ না থেকে জাস্ট এই ওয়্যারটা এই সাবজেক্টের আগে চলে আসতো, ওয়্যার হি, ওয়্যার আই, এখানে ওয়্যারটা আগে চলে আসলে এখানে ওয়্যার হি আই হি উড রিয়েলাইজ দ্য রিয়েল সিচুয়েশন। এখন আপনি ভাবতে পারেন, অনেকেই মনে মনে ভাবতে পারে যে হির পরে এখানে ওয়্যার কেন হলো। হ্যাঁ, ওয়্যার তো সাধারণত আমরা জানি প্লুরালের ক্ষেত্রে ব্যবহার হয়। অবশ্যই এটা খেয়াল রাখবেন যে চারটা ক্ষেত্রে কখনো অজ হলেও সেখানে আমাকে অলওয়েজ ওয়্যারই দিতে হবে। এটা জাস্ট মুখস্থ করে ফেলবেন, মুখস্থ করা কঠিন কিছু না। আর আপনারা অনেকে মানে নিশ্চয়ই জানেনও যে বাক্য যদি ইফ থাকে, অ্যাজ ইফ থাকে, অ্যাজ দো থাকে এবং উইশ থাকে, এরপরে কখনো ওয়াজ বসবে না, এরপরে সবসময় ওয়্যার দিতে হবে, অলওয়েজ ওয়্যার দিতে হবে। সেটা আয়ের পরেও ওয়্যার দেবো, ইউ এর পরে ওয়্যার দেবো, হির পরে ওয়্যার দেবো। মানে আমাকে এই চারটা ক্ষেত্রে ইফ, অ্যাজ দো এবং উইশ, এরপরে আমাকে সব সময় ওয়্যার দিতে হবে। তাহলে এইখানে কিন্তু এই যে ফার্স্ট সেকেন্ড কন্ডিশনালের মধ্যে কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করেছি। এই সব জায়গায় কিন্তু ধরাটা খাওয়াই আমাদের এক্সাম হলে। আর এগুলো কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এটা বিগত সালের প্রশ্নই নিয়েছি। আমি এখানে সহজ কিছু এক্সাম্পল দিতে পারতাম, কিন্তু ওইগুলোর সাথে পরে আপনারা যখন রিয়েল প্র্যাকটিস করতে যাইতেন তখন আপনারা কিন্তু মিলাতে পারতেন না। এর জন্য আমি যে সমস্ত বিগততে যে প্রশ্নগুলো এসেছে আমি সেগুলো নিয়ে কিন্তু মূলত আলোচনা করেছি। তাহলে ওই আমি যে আগে যখন বলছিলাম যে ইফ দিয়ে হয় না, ওয়্যার অথবা হ্যাড দিয়ে হয়, সেক্ষেত্রেও আপনারা এই ওয়্যারটা ইফের আগে চলে আসবে, তখন ইফটা উজ্জ হবে, এটাও শর্তযুক্ত বাক্য হবে। তাহলে এই যে এখানে কিন্তু সেকেন্ড কন্ডিশনালের সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় এসেছে, এবং সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসবে যেটা আমরা থার্ড কন্ডিশনালে আলোচনা করব। থার্ড কন্ডিশনাল মানেই হচ্ছে লাস্ট কন্ডিশনাল।
এই যে থার্ড কন্ডিশনালটা আমরা সর্বপ্রথম জানবো যে থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কেমন হবে। আমাদের সর্বপ্রথম স্ট্রাকচার সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা এবং জাস্ট মুখস্থ করে ফেলতে হবে। এই স্ট্রাকচার কিন্তু মুখস্থ ছাড়া আপনি কোনোভাবে এর কোনো ম্যাজিক নেই, মানে ব্ল্যাক ম্যাজিক নেই যেটা দিয়ে আপনি আসলে এটা সলভ করবেন। আপনাকে কিন্তু অবশ্যই এই স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলতে হবে। ইফের পরে যদি পরের ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে আমি সাবজেক্টের পরে উড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ এবং কুড হ্যাভ দেব। আমি আপনাদের সাথে বলবো যে থার্ড কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশনের মধ্যে কিন্তু কিছু মিল আছে এবং মানে সামান্য কিছু অমিল রয়েছে। এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমি যে বিগত কলেজ পর্যায়ের নিবন্ধনের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম, এই থার্ড কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন এসে থাকে। আর আমি এখন যে এক্সাম্পলগুলো নিয়েছি আমি প্রত্যেকটি কিন্তু ওই বিগত সালের কোশ্চেন থেকেই নিয়েছি। তো এটা আপনারা খুব গুরুত্বের সাথে দেখবেন। সাধারণত ফার্স্ট কন্ডিশনাল থেকে অত প্রশ্ন হয়ে থাকে না, কিন্তু সেকেন্ড এবং থার্ড কন্ডিশন থেকে প্রত্যেকবার একটা করে প্রশ্ন এসে থাকে। তো ফার্স্ট কন্ডিশনালে আমাকে কিন্তু দিতে হবে উড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ এবং এদের সাথে কিন্তু আমাকে এবার V3 দিতে হচ্ছে। এখন আমাকে যদি থার্ড কন্ডিশনাল আইডেন্টিফাই করতে হয়, আগে কিন্তু আমাকে এই ক্লজটুকু, ইফযুক্ত ক্লজটুকু আইডেন্টিফাই করতে হবে। এখন ইফযুক্ত ক্লজ আইডেন্টিফাই করতে গেলে আমাকে আগে ফার্স্ট পারফেক্ট সম্পর্কে আইডিয়া নিতে হবে। তার আগে আমি স্ট্রাকচার অনুযায়ী একটা এক্সাম্পল দিই। এটা আমি বিগত সালের কোশ্চেন থেকে নিয়েছি নিবন্ধনের। ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং, I would have gone to the station. If যদি I had known you were coming, আমি যদি জানতাম যে তুমি আসতেছিলে, I would have gone to the station, তাহলে আমি স্টেশনে যেতাম। এখন দেখেন এই যে এখানে কিন্তু হ্যাড আছে, এখানে নোন আছে, এটা ফার্স্ট পারফেক্ট হয়েছে, যার কারণে আমি এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ যে কোনো একটা নিয়ে দেখেন আমি এখানে গো এন্ড গান ভার্বের V3 দিয়েছি। একটু আগে আমি আপনাদেরকে ভার্বের 3টা ফর্ম সম্পর্কে বলেছিলাম, আশা করছি আপনারা এখন রিলেট করতে পারছেন। এখন আমাকে থার্ড কন্ডিশনাল বুঝতে গেলে যে ফার্স্ট পারফেক্ট জানতে হবে, এই জন্য আমি এখানে ফার্স্ট পারফেক্টটাও দিয়েছি। ফার্স্ট পারফেক্টটা এখানে আমি ফার্স্ট পারফেক্টে সাধারণত দুটো কাজ হয়ে থাকে, কিন্তু আমাদের কন্ডিশনালের জন্য যেটুকু প্রয়োজন আমি সেটুকু দিয়েছি। যে সাবজেক্ট তো থাকবে সব সেন্টেন্সে, অবজেক্টও থাকবে সাধারণত। সাবজেক্টের পরে ফার্স্ট পারফেক্টে হ্যাড থাকবে এবং হ্যাডের পরে কিন্তু V3 হবে। হ্যাডের পরে V3 হবে, যেমন আমি লিখছি আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। দেখেন হ্যাডের পরে ডান হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু মারাত্মক একটা প্রবলেম সৃষ্টি হয় যারা একেবারে বিগিনার আছেন, যে একটু আগেই তো আমি বলছিলাম হ্যাড হচ্ছে V2, কিন্তু এখন তো আমি বলছি হ্যাডের পরে V3 বসছে। তাহলে সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনের মধ্যে একটু আসলে ঝামেলা আছে, সেটা আমি অবশ্যই কোনো ঝামেলা নেই, আমি এবার বুঝাই দেওয়ার পরে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে হ্যাডের পরে যদি এই যে আমি এখানে বলছি যে হ্যাডের পরে যদি V3 হয়, ভার্বের V3 হয়, তাহলে সেটা হবে ফার্স্ট পারফেক্ট। কিন্তু হ্যাডের পরে যদি মানে জাস্ট সাবজেক্টের পরে যে আই দিলাম, আমি মনে করেন এটা হচ্ছে সাবজেক্টের পরে যদি এই সাবজেক্ট আই, এরপরে যদি জাস্ট হ্যাড হয় কিন্তু ভার্ব 3 কিছুই নেই, তখন কিন্তু সেটা V2 হয়ে যাবে। কিন্তু ভার্বের পরে যদি V3 হয় তখন সেটা ফার্স্ট পারফেক্ট হবে। তাহলে এই যে এখানে দেখেন এই যে হ্যাডের পরে V3 আছে, তাহলে এটা ফার্স্ট পারফেক্ট। কিন্তু আমরা সেকেন্ড কন্ডিশনাল যখন দেখেছিলাম তখন দেখেন এই যে হ্যাডের পরে কিন্তু কোনো V3 নাই, এখানে আকার ছিল। সব সময় আপনি দেখবেন যে হ্যাডের পরে যদি V3 হয় তাহলে সেটা ফার্স্ট পারফেক্ট। কিন্তু হ্যাড, যেমন আমরা অনেক সময় দেখি যে হ্যাজ এবং হ্যাভ, এটা নিয়েও অনেক সময় প্রবলেম হয়, যেমন হ্যাভ এবং হ্যাজ। আমরা অনেক সময় ভাবি প্রেজেন্ট পারফেক্টে তো হ্যাভ হ্যাজ তারপরে V3 বসে,
আবার এই হ্যাভ হ্যাজ কখনো কখনো আমরা সাধারণ মেইন ভার্ব হিসেবে দেখি, কারণ দেখেন এই হ্যাভ হ্যাজ এরা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার এরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে কিন্তু তারপরে এই হ্যাভ হ্যাজের পরে যদি V3 হয় তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। এই হ্যাজের পরে যদি V3 হয় তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। কিন্তু শুধু যদি হ্যাভের পরে ওরকম V3 কিছু না থাকে তখন কিন্তু সেটা জাস্ট হবে, যেমন আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, এরকম। সেক্ষেত্রে কিন্তু হ্যাভের পরে আ কার ছিল। তাহলে এই হ্যাড বোঝানোর জন্য আসলে অনেক সময় অনেক রিলিভেন্ট জিনিসপত্র আলোচনা করা লাগে। এটা কিন্তু অবশ্যই রিলিভেন্ট এবং ভীষণ রিলিভেন্ট। তারপরে এখন তাইলে আমরা যেটা দেখলাম যে আমাদের থার্ড কন্ডিশনাল বুঝতে গেলে ফার্স্ট পারফেক্ট জানতে হতো, আর এই হ্যাড নিয়ে একটু ঝামেলা হয়, জন্য আমি হ্যাডটা আপনাদেরকে বুঝাই দিলাম যে সাবজেক্টের পরে হ্যাডের পরে যদি V3 থাকে তখন মানে আমাদের এই অপশনটুকু যদি আমাদের বুঝতে হয়, এই পোরশনটুকু, যেমন ইফ তারপরে ফার্স্ট পারফেক্ট মানে সাবজেক্টের পরে হ্যাড হবে, তারপরে অবশ্যই V3 হবে, অবশ্যই V3 হবে। তারপরে আমি যদি এই পোরশনটুকু যদি আমি আইডেন্টিফাই করতে পারি তখন কিন্তু আমি এখানে আইডেন্টিফাই করতে পারবো যে এটা আসলে কোন কন্ডিশনালের আওতায় পড়েছে এবং আমার অ্যান্সারটা কি হবে। তো আমি বলছি যে ইফের পরে যদি ফার্স্ট পারফেক্ট হয় তাহলে এটা থার্ড কন্ডিশনাল হবে। ফার্স্ট পারফেক্ট মানে কি ভার্বের সাথে V3 হবে, তখন আমি সেকেন্ড ক্লজটা পূরণ করব সাবজেক্টের পরে। সেকেন্ড কন্ডিশনালে আমার ছিল হচ্ছে শুধু ছিল আমার উড, মাইট, শুড এবং কুড, কিন্তু থার্ড কন্ডিশনালে কিন্তু আমার শুড হ্যাভ, মাইট হ্যাভ মানে প্রত্যেকটার সাথে একটা হ্যাভ বসেছে। এবং সেকেন্ড কন্ডিশনালে আমাকে দিতে হতো V1, কারণ তখন শুধু মডাল অক্সিলারিগুলো ছিল, কিন্তু এখন আমার যেহেতু মডাল অক্সিলারির সাথে আরেকটা করে ভার্ব এসেছে তাই থার্ড কন্ডিশনালে আমাকে V3 দিতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদের জবের জন্য। এটা কিন্তু মানে আপনারা যারা প্রিভিয়াস প্রশ্ন ব্যাংক আপনারা খুলে খুলে দেখছেন নিশ্চয়ই দেখবেন যে এই থার্ড কন্ডিশন থেকে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন ধরে থাকে। তো আমি এখন এই আলোকে কিছু এক্সাম্পল দিচ্ছি, মানে এগুলো সব আমি বিগত সালের প্রশ্ন থেকে কালেক্ট করেছি। যে হ্যাড আই বিন আ কিং, যদি আমি রাজা হতাম, আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার, আমি ধনী গরিবদের সাহায্য করতাম। দেখেন এখানে কি করছি, আমি আগে একটা উদাহরণ দিয়েছিলাম, এখানে আমি আর একটা উদাহরণ দিয়েছি। এই যে কিছু কনফিউশন আছে সেটা ক্লিয়ার করার জন্য। এখানে কিন্তু এই যে আমি আগে বলছিলাম যে এখানে ইফ আই হ্যাড, এখানে কিন্তু আমি হ্যাডটা আগে নিয়ে এসেছি, এখানে কিন্তু আমার কোনো ইফ নেই। এখন ইফ নেই কিন্তু ইফ কিন্তু এখানে লুকানো আছে। এখানে এমন হতে পারতো ইফ আই হ্যাড বিন আ কিং, এরকম হতে পারতো যে ইফ আই হ্যাড বিন আ কিং, বাকিটুকু তো যা তাই থেকে যাবে। তো এখন আমি কিন্তু বোঝানোর জন্য লিখছি যে এই হ্যাড কিন্তু অনেক সময় ইফ না থেকে এই সাবজেক্টের আগে চলে আসবে, হ্যাড আই বিন। এখন হ্যাড কিন্তু সেকেন্ড কন্ডিশনালেও ছিল, আবার এখানেও আছে, কিন্তু দেখেন এখানে হ্যাড এবং ভার্বটা কিন্তু V3, এখানে V3টা হয়েছে কি করে, আমি ওই যে বলছিলাম বি ভার্বের হচ্ছে যে আপনার এই যে বি ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিন, এখানে কিন্তু বিন, তার মানে এটা V3, বি এর V3। তাহলে দেখেন এখানে যে হ্যাডের পরে V3 এসেছে, তাহলে এটা অবশ্যই আমাদের ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্ট যদি হয় তাহলে আমাদের থার্ড কন্ডিশনালের আওতায় পড়েছে, এটা V3 থার্ড কন্ডিশনালের আওতায় পড়েছে, এই জন্য আমরা কিন্তু উড হ্যাভ, দেখেন এই যে হেল্পড, এখানে কিন্তু আমরা V3 দিয়েছি। কিন্তু যদি এরকম হতো যে সেকেন্ড কন্ডিশনাল হতো হ্যাড আই, এখানে বিন হতো না, এখানে জাস্ট একটা হ্যাড আই আ কিং, তখন কিন্তু উড হেল্প হতো, তখন কিন্তু আর এই হ্যাভটা বেগুলন হতো না। এটা সবসময় থার্ড কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশন একসাথে মিলাই পড়বেন, না হলে এই দুইটার মধ্যে প্যাচ লেগে যায়। এরপর আর একটা দেখেন, হ্যাড আই বিন আ মিলিনিয়র আই উড হ্যাভ এস্টাবলিশড আ হসপিটাল, এখানেও কিন্তু ইফ নাই, হ্যাড আগে এসেছে এবং এই হ্যাড এখানে বিন, এটা হচ্ছে যে V3 এসেছে, এই জন্য আমরা কিন্তু উড হ্যাভ প্লাস এই দেখেন এস্টাবলিশড দিয়েছি। এস্টাবলিশড হচ্ছে ভার্বের V3 আ হসপিটাল।
তাহলে এই যে আপনাদেরকে আমি প্রথম মানে পুরো কন্ডিশনাল সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দিলাম। আশা করছি আপনারা যারা বিগিনার লার্নার আছেন, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে কয়েকবার করে ভিডিওটি দেখেন, খাতায় নোট করে অথবা স্ক্রিনশট দিয়ে অথবা আমার এই পিডিএফটি যদি পেতে চান তাহলে মারুফা একাডেমি ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন, আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। তখন আপনারা এটা খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করে আপনারা আমার দেওয়া এক্সাম্পলগুলো বারবার প্র্যাকটিস করবেন এবং আপনারা কি করবেন, আপনারা এটা বারবার পড়ে মুখস্থ করে ফেলবেন। তারপরে যখন আপনারা ইনশাল্লাহ পরীক্ষার বিভিন্ন কোশ্চেন সলভ করতে যাবেন, দেখবেন আপনারা পানির মতো সব কিছু পেরে যাচ্ছেন, মানে একদম সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যারা বিগিনার আছেন, আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে মারুফা একাডেমি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপনারা চোখ রাখবেন। আর আমাদের তাহলে আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবেন। যারা একেবারে আপনারা, আমি তো বারবার বলছি যে যারা আপনারা বিগিনার আছেন, জবের ক্ষেত্রে একেবারে বিগিনার, বিশেষ করে যারা মাদ্রাসার স্টুডেন্ট, ইংলিশ সম্পর্কে একটু কম চর্চা করা হয়। আমি বলছি না যে মাদ্রাসার স্টুডেন্টরা ইংলিশ কম পারে, খুবই ভালো পারে, কিন্তু অনেক সময় প্র্যাকটিসের অভাবে মনে থাকে না। এই জন্য আপনারা কিন্তু মারুফা একাডেমির সাথে থাকবেন। আপনাদেরকে একেবারে শূন্য থেকে যে কোনো ইংরেজি গ্রামারের টপিক আপনাদেরকে ধরে ধরে বুঝায় দেওয়া হবে ইনশাল্লাহ। আশা করছি আপনারা মারুফা একাডেমির পাশে থাকবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।